যেমন তারা বলেছে গোপালগঞ্জে তারা আবার আসবে, এর বদলা তারা নেবে। তারা সেখানে বলছে মুজিববাদ মুর্দাবাদ। এটা মুজিবের বাড়িতে দাঁড়িয়ে গোপালগঞ্জের মাটি দাঁড়িয়ে মুর্দাবাদ করবে, আর তাদেরকে যে মুর্দাবাদ করে দেওয়া হয় নাই, এটাই তো তাদের ভাগ্য, চরম ভাগ্য। বিশ্ব মিডিয়ায় এই যেভাবে বাংলাদেশকে চিত্রিত হচ্ছে, সেটা তো এখন আমাদের জন্য আরেকটা কলঙ্কিত অধ্যায় হবে যে বাংলাদেশের মিডিয়া চুপ, বাংলাদেশের মিডিয়া ব্রুটালিটি নিয়ে কোনো কথা বলতে পারছে না, কিন্তু বাইরের মিডিয়ায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে নিউজ হচ্ছে, এবং সেটা আবার প্রোটেক্ট হবে অন্যভাবে। আমাদের জাতিসংঘের সাথে আমাদের সেনাবাহিনী যেহেতু একটা বড় সম্পর্ক রয়েছে, আমরা শান্তিরক্ষী বাহিনীতে একটা বড় ভূমিকা রাখছি, এগুলো কিন্তু তখন আমাদেরকে আবার কালার করার সুযোগ পাবে। গতকালকে দেখেছি সেনাবাহিনী একটা আইএসপিআর একটা বিবৃতি দিয়েছে, সেখানে তারা বলেছে যে আত্মরক্ষার বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী। এটা গ্রহণযোগ্য বক্তব্য নয়। মানবতার লঙ্ঘন এখানে তো সবচেয়ে বড়। যাকে দেখা যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশের হেফাজতে আছে, সে হেফাজতে থাকা একটা ছেলে 5 মিনিটের পরে কিভাবে মৃত হয়ে যায়। এখানে তো এই যদি ক্ষমতার পট পরিবর্তন হয়, যারা এই কাণ্ডে জড়িত ছিল তাদের তো বিচার হবে। এদেরই তো আবার এই যে মানবতা বিরোধী যে ট্রায়াল কোর্ট করেছে, এই ট্রায়াল কোর্টে এদেরই ভুগতে হবে। গোপালগঞ্জবাসী, এদের আমি অভিনন্দন জানাই, তারা সঠিক কাজটি করেছে, এবং তারা যে ধৈর্য ধরে তাদেরকে যে শেষ করে দেয় না, এটাও আল্লাহকে শুকরিয়া, আরো বড় কিছু হয়ে যেতে পারতো। তবে গোপালগঞ্জবাসী যে কাজটা করেছে অভিনন্দনযোগ্য, এবং কাজটি ভালো করেছে বলে আজকে লাগাতার হরতাল হচ্ছে, লাগাতার কারফিউ দেওয়া হচ্ছে। লাগাতার কারফিউ দেওয়ার মানে হলো যে জনগণ ফুঁসে উঠেছে, জনগণকে দমন করা যাচ্ছে না, জনগণ সামনে এগিয়ে আসছে। কোন বিচ্ছিন্ন গোষ্ঠী, আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কারফিউ হয় না। কারফিউ হয় যখন জনগণ বেরিয়ে আসে। 16 তারিখের পর গোপালগঞ্জে এখনো যা কিছু ঘটছে সেসব নিয়ে আমরা আলোচনা করব। সামনে কোন দিন আসতে যাচ্ছে এবং গোপালগঞ্জ বিশেষ কোনো সিগনিফিক্যান্ট সিগন্যাল আমাদের সামনে তুলে ধরছে কিনা, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মেজর আখতারুজ্জামান, আপনার শুরুতেই আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে, আপনি আমার সঙ্গে আলাপের সময় বলছেন যে আওয়ামী লীগ খুব শীঘ্রই চারদিক থেকে আজান দেওয়া শুরু করবে, অর্থাৎ আহ্বান দেওয়া শুরু করবে, তারা রাজপথে নামা শুরু করবে। গোপালগঞ্জ কি তেমন কোন ইঙ্গিত দিল আমাদের সামনে? আসলে এটা আমার কোনো অ্যাজাম্পশন না, প্রিজাম্পশন না, এটা হলো বাস্তবতা। আপনি যখন একটি রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি সবার সঙ্গে সমব্যবহার করবেন না, আপনি অপরাধীও যদি হয় তার প্রতিও কতগুলো দায়িত্ব আপনার আছে। ফাঁসির আসামিকেও আপনি তাকে সম্মান দিয়ে ফাঁসি দিতে হবে, কিন্তু আপনি যখন একটা বৈষম্য বিরোধী আন্দোলনে এসে একটা সরকার বৈষম্য চালিয়ে যাবেন এবং সবার প্রতি সমব্যবহার করবেন না, তখন স্বাভাবিকভাবে যে অংশটাকে আপনি অপব্যবহার করবেন, যাদের প্রতি দুর্ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন, তারা আস্তে আস্তে শক্তিশালী হওয়ার চেষ্টা করবে। আপনি সেখানে একটা আদালত গঠন করেছেন, কি আদালত হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন। সেখানে আপনি একজন অযোগ্য ব্যক্তিকে, একটা ক্ষুদ্র দলের ব্যক্তিকে আপনি চিফ প্রসিকিউটর করে দিয়েছেন। সেই ব্যক্তিটি সবসময় সে এক পর্যন্ত একটা বিচার ব্যবস্থা করতে পারে নাই, সে বিভিন্নভাবে বিচারকে প্রলম্বিত করার চেষ্টা করছে, এবং বিচারের নামে এমন কিছু তথ্য উপাত্ত তুলে ধরা হচ্ছে যেটা বিচারকে বিতর্কিত করে ফেলতেছে। কাজে আমি এই সমস্ত দেখে আমার ধারণা হয়েছিল যে এই সরকার দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না এবং পারছে না। তাই মনে হচ্ছিল যে হয়তো সে যাদের বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধে লেগেছে, যাদেরকে প্রতিক্ষোভ বানিয়েছে আওয়ামী লীগ তার অস্তিত্বের কারণে জানান দিতে বাধ্য হবে। আওয়ামী লীগ তো আত্মহত্যা করে নাই। আওয়ামী লীগ, আমি বলেছি, স্পষ্ট ভাষায় বলেছি, শেখ হাসিনা পলায়ন করে নাই। শেষ বিমান বাহিনী হেলিকপ্টার ডেকে এনে সশস্ত্র বাহিনীর প্রহরায় সে হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তর হয়েছে। এই স্থানান্তর শব্দটি সম্প্রতি আপনারা গত 16 তারিখে ব্যবহার করেছেন, যে এনসিপির নেতৃবৃন্দ থেকে আপনারা সেনাবাহিনীর এপিসিতে করে তাদেরকে খুলনা স্থানান্তর করেছেন। এখানে তো অনেকে বলছে পালিয়ে গেছে, কথাটা তো আসছে না, পালিয়ে গেছে কথাটা তো আসছে না, তারা স্থানান্তর করেছেন। তাহলে শেখ হাসিনা পেলেও তো কথাটা স্থানান্তর, সেটা তো স্থানান্তর করেছেন হেলিকপ্টারে করে, বিমান বাহিনী হেলিকপ্টারে করে আপনি তাকে দিল্লিতে স্থানান্তর করেছেন। স্থানান্তর করেছেন, আবার ফিরে আসবে, এটা তো স্বাভাবিক।
কাজে ফিরে আসতে হলে, বড় নেতারা ফিরে আসতে হলে তো এখানে স্বাগতম আগতম এই ধরনের কতগুলো স্টেটমেন্ট হয়, শুভেচ্ছা স্বাগতম। তো এটার জন্য আমি আজান শব্দ ব্যবহার করেছি। আজান আরবি শব্দ, আজানটা হলো আহ্বান। আহ্বান আহ্বান তারা করবে, এবং এটা স্বাভাবিকভাবে ধারণা করা হয়েছিল যে 5ই আগস্টের পরে হয়তো করবে, কারণ শেখ হাসিনা হয়তো তার প্রথম দিবসটাকে দেখবে কিভাবে করা হয়, বা ওই দিনই তারা হয়তো শুরু করে দেবে, ওইটাই ছিল প্রত্যাশা। কিন্তু 16ই জুলাই অনুরূপিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। যদিও ঘটনার জন্য প্রাথমিকভাবে আওয়ামী লীগ নিজে দায়ী, কারণ আওয়ামী লীগের উচিত হয় নাই এই পরিস্থিতিতে, যাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো যে তারা পরমাণু সহিষ্ণু না, তারা অন্যকে কথা বলতে দেয় না, সভা করতে দেয় না। গত 15 বছর বিএনপি কে সহ কোন রাজনৈতিক দলগুলোকেই তাদের অনুমতির বাইরে কোনো সভা করতে দেয় নাই। এই একটা অপবাদ নিয়েই কিন্তু সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে বা ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। তাহলে এখন গোপালগঞ্জে একটা জনসভা ডেকেছে, যেই ডাকুক, সেটা বাধা দেওয়ার কি আছে? এই বাধা দেওয়াটা ঠিক হয় নাই। এখনই ছেলেরা এই ক্ষোভটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে নাই। এই বিষয়টাকে রাজনৈতিক মোকাবেলা না করে তারা সেখানে গিয়ে মিটিং এ একটা মঞ্চে সেনাবাহিনী এবং পুলিশের ছত্রছায়া তারা মঞ্চে আরোহণ করেছে। মঞ্চে আরোহণ করে সামনে কোনো জনগণ না দেখে তারা রাগের বসে, তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা কিছু বক্তব্য দিয়েছে যেগুলো অবিবৃত, যেগুলো গ্রহণযোগ্য হয় নাই। যেমন তারা বলেছে গোপালগঞ্জে তারা আবার আসবে, এর বদলা তারা নেবে। তারা সেখানে বলছে মুজিববাদ মুর্দাবাদ। এটা মুজিবের বাড়িতে দাঁড়িয়ে গোপালগঞ্জের মাঠে দাঁড়িয়ে মুর্দাবাদ করবে, আর তাদেরকে যে মুর্দাবাদ করে দেওয়া হয় নাই, এটাই তো তাদের ভাগ্য, চরম ভাগ্য। এবং আমি গোপালগঞ্জবাসীকে যে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রাথমিকভাবে আওয়ামী লীগকে যেমন দোষারোপ করছি তারা কাজ ঠিক করে নাই, ঠিক একইভাবে বা তার ডাবল সুরে বলছি গোপালগঞ্জের বাসী বাংলাদেশের জনগণের ইজ্জত রেখেছে, সম্মান রেখেছে, এদেশের বিপ্লবী মানুষের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বাংলাদেশের মাটিতে বসে একটা জেলাবাসীকে থ্রেট করা হবে, জেলার মানুষকে দেখে নেওয়া হবে, তাদেরকে সবাই আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বানিয়ে ফেলবে, এটা মেনে নেয় না যা গোপালগঞ্জবাসী। এদের আমি তাদের অভিনন্দন জানাই, তারা সঠিক কাজটি করেছে। এবং তারা যে ধৈর্য ধরে তাদেরকে যে শেষ করে দেয় না, এটাও আল্লাহকে শুকরিয়া, আরো বড় কিছু হয়ে যেতে পারতো। তবে গোপালগঞ্জবাসী যে কাজটা করেছে অভিনন্দনযোগ্য, এবং কাজটি ভালো করেছে বলে আজকে লাগাতার হরতাল হচ্ছে, লাগাতার কারফিউ দেওয়া হচ্ছে। লাগাতার কারফিউ দেওয়ার মানে হলো যে জনগণ ফুঁসে উঠেছে, জনগণকে দমন করা যাচ্ছে না, জনগণ সামনে এগিয়ে আসছে। কোন বিচ্ছিন্ন গোষ্ঠী, আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কারফিউ হয় না। কারফিউ হয় যখন জনগণ বেরিয়ে আসে, যখন জনগণ ব্যাপক হারে বেরিয়ে আসে তখন এটা কারফিউ হয়। এবং এখানে যেটা হয়েছে আজকে, এই কারফিউ প্রলম্বিত করার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে গোপালগঞ্জবাসী ঐক্যবদ্ধ, এবং তারা যে কাজটি করেছে সেই কাজটি তারা সবাই মিলে করেছে, এবং তারা এখনো নরম হয় নাই, এখনো থেমে যায় নাই। আগুন জ্বলছে, আগুন হয়তো সারা বাংলাদেশে ছড়ায় যেতে পারে। তারপরে যে সমস্ত বক্তব্য দেওয়া হয়েছে, বক্তব্য গ্রহণযোগ্য নয়। এনসিপির ছেলেরা এটা রাজনৈতিক সুলভ আচরণ করে নাই, তারা কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আহ্বান জানাতে পারতো গোপালগঞ্জবাসীর কাছে যে আমরা আসছি আপনাদের কাছে। আমরা জানি এটা শেখ হাসিনার জন্মভূমি, আমরা জানি এটা জাতির পিতা না বলেন শেখ মুজিবুর জন্মভূমি। আমরা এখানে আসছি আমাদের কথা বলার জন্য। আমাদের জনগণের বাকি 63টা জেলার প্রতি গোপালগঞ্জের মানুষ ভালো ব্যবহার করে নাই, আপনাদের কাছে আসছি কথাটা বলতে, বিচার নিয়ে আসছি আপনাদের কাছে, বিচার নিয়ে আসছি। এই কথাটা বললে কিন্তু জনউত্তেজিত হতো না। 16ই জুলাই গোপালগঞ্জে যা ঘটলো, গণমাধ্যম যথাযথভাবে তার রোল প্লে করতে পেরেছে। যেহেতু এই প্রশ্ন করছি, নিহতের সংখ্যা নিয়ে অনেক ধরনের গুঞ্জন রয়েছে, সেই জায়গা থেকে আপনার কি মনে হয়? আপনি একটা যথার্থ প্রশ্ন করেছেন। আমার মনে হয় গণমাধ্যম তার ভূমিকা পালন করতে পারেনি যথাযথ, সেটা যেমন সত্য, তেমনি এমন একটা যুদ্ধ পরিস্থিতিতে গণমাধ্যমের পক্ষে এর থেকে গভীরে গিয়ে কভার করাও কঠিন ছিল। কারণ একেবারেই তো একটা পক্ষ আরেকটা পক্ষকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, তাই না? যারা এনসিপি কে হামলা করেছে তারাও এমনি এমনি নিচু হামলা করে নাই। আমি বলতে দ্বিধা নেই, তাদেরকে তো হত্যার উদ্দেশ্য নিয়ে হামলা করেছে, এবং তাদের অভিযোগও তাই। আর অন্যদিকে এনসিপির তরফ থেকে, এনসিপির পক্ষ নিয়ে সরকার পক্ষ যেভাবে রাষ্ট্রযন্ত্র পুরোটাই নেমেছে যে এই সমাবেশকে কেন্দ্র করে, এবং যেভাবে তাদেরকে ওপেন গুলি করেছে, তারপরে মেরেছে,
সেটা তো তো সাংবাদিক যদি থাকি আমি, বাংলাদেশে তো এই ধরনের ইভেন্ট কভার করা খুব কঠিন, কারণ সাংবাদিকরা নিজেদের নিরাপত্তার বিষয়টাও দেখতে হয়, কারণ আমাদের এখানে এত ওয়েল ইকুইপড না, আবার সাংবাদিক তাকে যে স্পেয়ার করছে সেটাও না। তো সেদিক থেকে এটা হচ্ছে একটা দিক, এই আমাদের দুর্বলতা বা যে একটা দিক। আরেকটা দিক হচ্ছে সাংবাদিকদের মিডিয়াগুলোর পক্ষপাত এখানে দেখা যাচ্ছে। এখানে অনেক হয়তো মাইন্ড করবেন আমি যদি বলি এখানে পুরোটাই পক্ষপাত দেখা যাচ্ছে, এনসিপির পক্ষে এখানে হাইলাইট হয়েছে বেশি, এনসিপি কি করছে, এনসিপি কে কিভাবে আক্রমণ করেছে। কিন্তু একই সাথে যে আমাদের এই আরেকটা জিনিস এখানে টোটাল অ্যাভয়েড করা হয়েছে, সেটা হচ্ছে মানবতা লঙ্ঘন। যখনই যখনই কোনো ঘটনা ঘটে, বিশেষ সব জায়গার কথা বলছি, আমি একটু নির্লজ্জ হয়ে আপনাকে বলছি যে আমি দুইটা ওয়ার রিপোর্ট কভার করার অভিজ্ঞতা থেকে বলছি যে কে কয়টা গুলি মারলো, এটা এটা কোনো কার শক্তি কেমন ছিল, এটা কিন্তু রিপোর্ট না, এটা কনফ্লিক্ট এবং ওয়ার রিপোর্ট যারা কভার করে এটা তাদের বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা এই প্রতিপক্ষের একজন আরেকজনকে কতটা নৃশংসতার সাথে কতটা অন্যায়ভাবে আক্রমণ করেছে সেগুলো তুলে ধরা। এখানে যারা নিহত হয়েছে যে 4 জন ব্যক্তি, তাদের তাদের পরিচয় সেভাবে আসেনি, তাদের আত্মনাদ সেভাবে কোনো পত্রিকা তুলে আনতে পারেনি। আমি এইমাত্র দেখছি একটা অনলাইনে যে ইমনের পরিবার থেকে বলা হচ্ছে তার মায়ের কান্না যে আমরা আমার আর কেউ নাই, এই জাতীয় একটা সংগ্রাম হেডলাইন দিয়ে তারা করেছে। ইমন ছেলেটাকে নিয়েই তো একটা বিরাট কাহিনী হতে পারে যে মানবতার লঙ্ঘন এখানে তো সবচেয়ে বড়, যাকে দেখা যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশের হেফাজতে আছে, সে হেফাজতে থাকা একটা ছেলে 5 মিনিটের পরে কিভাবে মৃত হয়ে যায়। এখানে তো এই যদি ক্ষমতার পট পরিবর্তন হয়, যারা এই কাণ্ডে জড়িত ছিল তাদের তো বিচার হবে, এদেরই তো আবার এই যে মানবতা বিরোধী যে ট্রায়াল কোর্ট করেছে, এই ট্রায়াল কোর্টে এদেরই উঠতে হবে। কে উঠবে আমি জানি না, কিন্তু যেভাবে মানবতা লঙ্ঘিত হচ্ছে, যে এই 5 আগস্টের আগে পুলিশ যে এই বর্বরতা দেখিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নৃশংসতা আমরা দেখেছি ছাত্রদের উপরে, যে নির্বিচারে তারা যেভাবে গুলি করেছিল, দেখে নাই তারা, সে একই ঘটনা তো আমরা এখনো দেখছি। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরিত্র তো কখনো চেঞ্জ হয়নি, একই রয়ে গেছে। 16ই জুলাই আবু সাইদের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, সেই 16ই জুলাইকে টার্গেট করে গোপালগঞ্জে যাওয়া এটি একটা ডিজাইনের অংশ কিনা, এবং সব জায়গায় যখন পদযাত্রা উল্লেখ করা হলো জুলাই পদযাত্রা, সেখানে বলা হলো মার্চ টু গোপালগঞ্জ, এবং ফেসবুকে ঘোষণা দেওয়া হলো যে আপনারা ধূমকেতুর মতো ফিরে আসুন, ছুটে আসুন। এইগুলো আগে থেকে এক ধরনের উস্কানি সৃষ্টি করা হয়েছিল কিনা, এবং যেই বিতর্কটি গত কয়েক মাস ধরে চলছে, বঙ্গবন্ধু 32 নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার পরে টুঙ্গিপাড়া তার সমাধি স্থানে হামলা হতে পারে, এই সবকিছু মিলে তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করা হয়েছে কিনা, কোনটা আসলে প্রাথমিকভাবে সৃষ্টি হয়েছে? এখানে উত্তেজনা সৃষ্টি করার নাম তো রাজনীতি। এখানে এনসিপি উত্তেজনাকর বক্তব্য দিবে, উস্কানিমূলক বক্তব্য দিবে, এটি রাজনৈতিক, এবং প্রতিপক্ষ সেটার জবাবও রাজনৈতিক ভাবে দিবে, এবং যে সীমা অতিক্রম করবে সেই পরাজিত হবে। এখানে যদি এই এই বক্তব্যের উস্কানিতে যদি গোপালগঞ্জবাসী পা না দিত, তাহলে গোপালগঞ্জবাসী জ্বলে ওঠার সুযোগ হতো না। আমি তো মনে করি আওয়ামী লীগের জন্য যে উপকারটা করে দিয়েছেন, এনসিপি যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যে করেছে, এটা আওয়ামী লীগ বোধহয় আরো 20 বছর আন্দোলন করতে পারতো না। যে স্টার্টটা করে দিয়েছে, যে শুরুটা করে দিয়েছে। তবে আমি ব্যক্তিগত মনে করি পুরো ঘটনার জন্য একজন ব্যক্তি দায়ী। শুনতে খারাপ লাগতে পারে, একটি মাত্র ব্যক্তি দায়ী ছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার চরম ব্যর্থতা, সিদ্ধান্তহীনতা এবং জনগণকে সঠিক পথে পরিচালিত করার ব্যর্থতার কারণে এই ঘটনাটা করেছে। উনি স্পষ্ট করে, উনি জানা উচিত ছিল গোপালগঞ্জে কি ঘটতে পারে। উনি যদি বলেন আমি জানতাম না, তাহলে এটা ওনারই ব্যর্থতা, উনি কেন জানলেন না। আর উনি যদি জেনে থাকেন, তাহলে এই ছাত্রদেরকে কেন নিরাপত্তা না দিয়ে, নিরাপত্তা নিশ্চিত না করে সেখানে পাঠিয়ে দিলেন? যদি আজকে কারো উপরে যদি আঘাত হইতো, যদি একটা ছেলে মারা যেত, আজকে বাংলাদেশে কিভাবে সামলাতেন আপনি? আজকে নাহিদ, হাসনাত, সার্জিস, আক্তার বা এদের যে কোনো একটা মেয়ে বা ছেলের গায়ে যদি হাত পড়তো, বা তারা যদি আহত বা নিহত হইতো, তাহলে আজকে বাংলাদেশটাকে আপনি কিভাবে সামলাতেন?
তাহলে আপনি বাংলাদেশটাকে চরম বিশৃঙ্খল অবস্থায় সৃষ্টি করার জন্য নিয়ে যাচ্ছেন। এই ব্যর্থতার দায় দায়িত্ব কি ডক্টর ইউনূসের উপর পড়তে না? আমরা আজকে বা গতকালকে দেখেছি সেনাবাহিনী একটা আইএসপিআর একটা বিবৃতি দিয়েছে, সেখানে তারা বলেছে যে আত্মরক্ষার বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী। এটা গ্রহণযোগ্য বক্তব্য নয়, সেনাবাহিনীর কাছে বক্তব্যটা গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনী কখনোই বল প্রয়োগে বাধ্য হয় না। সেনাবাহিনী সেলফ যে বল প্রয়োগকারী। সেনাবাহিনীকে তৈরি করা হয় প্রতিপক্ষের বিরুদ্ধে বল প্রয়োগ করে জয়লাভ করবে। সেনাবাহিনীকে তৈরি করা হয় অন্যের উপরে আঘাত করার জন্য, নিজে আঘাত থেকে বাঁচার জন্য না। কারণ সেনাবাহিনীর উপরে আগে গুলি করার ক্ষমতা যদি কেউ রাখে তাহলে আগে মেরে ফেলবে, তাহলে ও আর কি বল প্রয়োগ করবে? সেনাবাহিনী আত্মরক্ষায় গুলি করে, তার মানে তাকে তো আগে গুলি করে মেরে ফেলছে, তাহলে সে আত্মরক্ষা করবে কেমনে? সেনাবাহিনীর এই বক্তব্য গ্রহণযোগ্য না। সেনাবাহিনী হলো আমাদের একটি চৌকস বাহিনী, যাকে রাখা হয়েছে জীবন দিয়ে হলেও দেশ, জাতি এবং জনগণের রক্ষা করবে। সে আত্মরক্ষা গুলি করে না, সে রক্ষা গুলি করে তার আইন প্রয়োগ করার জন্য। সে হত্যা করে যারাই আইন প্রয়োগ করতে বাধা দেয় তাদের হত্যা কোনো অনিয়ম না। আর আরেকটি কথা আমি এখানে মনে করে দিই সবাইকে, সেনাবাহিনী সবাই মনে করেছে গুলি করার অধিকার সেনাবাহিনীর, অস্ত্র আছে, বন্দুক আছে, কামান আছে, মিসাইল আছে, কিন্তু গুলি করার ক্ষমতা নাই, ছোড়ার ক্ষমতা নাই। ছোড়ার ক্ষমতা সরকারের। যুদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা গুলি করতে পারে না। তাহলে সরকারই তো ঘোষণা করেছে অথবা নির্দেশ দিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পুলিশ বসে আমি একটা কথা একটু শেষ করতে দিলাম, কথা বলে আমি আসছি। এখানে সরকারকে দেওয়া আছে, এবং সরকারকে, সরকার নিজেরও যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা নাই। যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেওয়া হচ্ছে সংসদকে। আপনি সংসদ যুদ্ধ ঘোষণা করবে, সেইটা প্রকাশ করবে ক্যাবিনেট, এবং প্রধানমন্ত্রী নিজে যুদ্ধ ঘোষণা করতে পারেন না, তার কোনো ক্ষমতা হয় নাই। কাজে এখানে টিওনোর অধীনে কিন্তু সেনাবাহিনীর ন্যস্ত করা হয়েছে। এই জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার পড়েছে, যাতে টিওনো যখন যেটা বলবে তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করে সেই দায়িত্ব পালন করতে পারে। এবং যদি টিওনো পর্যায়ে না বড় জেলা পর্যায়ে হয়, তাহলে সেটা ডিসি কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে এখানে গুলি করতে হলে টিওনোর কে সাহায্য করার একটা আবেদন লাগবে। টিওনো বলতে হবে সেনাবাহিনীকে যে আমার এখানে আইন শৃঙ্খলা রক্ষা করেন, এখানে এই এলাকায় মানুষ উচ্ছৃঙ্খল হয়ে থাকে করেন। এইটা বলেছে কিনা আইএসপিআর বলে নাই। চরিত্র কি পুলিশের মতন গণমাধ্যমেরও? আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পক্ষে ঢোল বাজিয়েছে, এখন আবার সরকারের পক্ষে বা এনসিপির পক্ষে ঢোল বাজাচ্ছে। না, এখানে উল্টোটা হচ্ছে, এখানে উল্টোটা হয়েছে। 5ই আগস্টের আগে আমরা পত্রিকাগুলোকে দেখেছি যে ছাত্রদের পক্ষ নিয়ে যথেষ্ট লিখেছে, মানবতার কাহিনী সেখানে কমতি ছিল না, সেখানে মানবিক স্টোরি গুলো খুব গুরুত্ব পেয়েছে। ইভেন এখনো আজকের দিনেও গোপন করেছে, অনেক তথ্য তখন গোপন করা হয়েছিল গণমাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব ধরনের চিত্র তো আসেনি। এটাও তো সত্য কথা। এটা একদম সত্য কথা বলেছেন। বিশেষ করে আপনি যেটা পরে বললেন যে ইলেকট্রনিক মিডিয়া অনেক সত্য গোপন করেছে, কিন্তু প্রিন্ট মিডিয়ায় অনেকটা এসেছে, এগুলো একেবারে ইয়ে করা যায় না। আর আরেকটা বিষয় যেটা আমি এখন বললাম আগেই শুরুতে, যে পরিস্থিতি যে ছিল, সাংবাদিকদের নিজেদের জীবন রক্ষা করা তো কঠিন ছিল। আপনি জানেন 4-5 জন সাংবাদিকও মারা গিয়েছে এই ঘটনা, আমাদের গত আগস্টের ঘটনায়, জুলাইয়ের ঘটনায়। সো তাদেরকে আপনি উপেক্ষা করতে পারেন না। একদিক দিয়ে সরকারের সেন্সরশিপ, আরেক দিক দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিকদের পিটাচ্ছে, মারছে নির্বিচারে, সেটা বিবেচনা করছে না কে সাংবাদিক আর কে সাংবাদিক না। সেই প্রেক্ষাপটে যথাযথভাবে আসেনি। বিশেষ করে হত্যা সংখ্যা ঠিক মতো আসতে পারেনি। এক পত্রিকায় একটা লিখেছে, এক পত্রিকায় যদি 6টা লেখে, আরেক পত্রিকায় লিখেছে 16টা। তার এত পার্থক্য তো হতে পারে না। যে আপনি যথার্থভাবে বলছেন যে ওই সময়ও যে অ্যাট্রোসিটি সরকারের তরফ থেকে যেগুলো চালানো হয়েছিল, শেখ হাসিনা সরকার যেটা করেছিল ছাত্রদের উপর, সেটা যথাযথভাবে সংবাদপত্র তুলে আনতে পারেনি। কিন্তু একটা জিনিস পেরেছে, মানবিক স্টোরি গুলো তারা দিতে পেরেছে। মানবিক স্টোরি গুলোর আমি কমতি দেখি নাই, কিন্তু এখন সেটা অনুপস্থিত। এখন যারা মারা গেছে যেন তাদের বিষয়ে মানবতা নাই, তারা যেন পশু পাখি, তাদের বেলায় করা যাবে না কিছু। সে শত্রু হোক, যেই ধরনের হোক, আপনি পুলিশ হেফাজতে, পুলিশ ধরে রেখেছে তাজা প্রাণ, সেই তাজা প্রাণ 5 মিনিটের পরে যখন মৃত হয়, তখন সংবাদপত্রের দায়িত্ব এটা তুলে ধরা এবং বিশ্ব মিডিয়ায়
এই যেভাবে বাংলাদেশকে চিত্রিত হচ্ছে সেটা তো এখন আমাদের জন্য আরেকটা কলঙ্কিত অধ্যায় হবে যে বাংলাদেশের মিডিয়া চুপ, বাংলাদেশের মিডিয়া ব্রুটালিটি নিয়ে কোনো কথা বলতে পারছে না, কিন্তু বাইরের মিডিয়ায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে নিউজ হচ্ছে এবং সেটা আবার প্রোটেক্ট হবে অন্যভাবে। আমাদের জাতিসংঘের সাথে আমাদের সেনাবাহিনী যেহেতু একটা বড় সম্পর্ক রয়েছে, আমরা শান্তিরক্ষী বাহিনীতে একটা বড় ভূমিকা রাখছি, এগুলো কিন্তু তখন আমাদেরকে আবার কালার করার সুযোগ পাবে। এই যে ঘটনাটি ঘটলো এর মাধ্যমে যেটি এখন হিসাব নিকাশ হচ্ছে, জয় পরাজয়টি আসলে কার ঘটলো এবং কার পথ সুগম হলো অদূরটি বা সুদূর ভবিষ্যতের জন্য? এটা একটু কঠিন বিষয় যে জয় পরাজয় বিষয়টা। যেমন দেখেন আপনি এনসিপি, সেখানে কিন্তু কোনো অবস্থান নাই তাদের, তাদের জয়ের কিছু ছিল না যে তারা ওইখানে সাংগঠনিক দিক দিয়ে এমন তারা সেখানে গোপালগঞ্জে বিজয় করে ফেলবে। তারা একটা চ্যালেঞ্জ নিয়ে গিয়েছে যে পতিত সরকারের লোকজন সেখানে একটা অবরুদ্ধ করে রেখেছে। তারা মনে করে যে গোপালগঞ্জে আসলে আমরা দেখিয়ে দেব। 32 নম্বর ভেঙে ফেলা হয়েছিল, আমরা তখন কিছু করতে পারিনি। এবং সেই সেন্টিমেন্টের দিক থেকে যদি আপনি চিন্তা করেন হয়তো এটা জেনুইন। তো এটাকে চ্যালেঞ্জ করে আপনার এনসিপি সেখানে গিয়েছে। এনসিপির সেখানে রাজনৈতিক বিজয় অর্জনের ছিল যে দেখানো, তাদের তো সেখানে অন্য কোনো গোল আমি দেখি না। তাদের সেখানে জনপ্রিয়তা এমন না যে তারা সেখানে যেতে পারে। আমি এর আগে আমাকে একজনে বলেছিল যে চরমোনাই পীরের দল কিংবা জামাত অন্য কেউ নাকি সেখানে সমাবেশ করেছে, তাদের ক্ষেত্রে তো কোনো প্রতিরোধ আসেনি, তাহলে এদের ক্ষেত্রে আসলো কেন? এদের ক্ষেত্রে এসেছে ওই যে 32 নম্বরে যে ঘটনা বললাম, 32 নম্বর যখন ঘুরে দেওয়া হলো তখন আবার আওয়াজ উঠলো সোশ্যাল মিডিয়ায়, কিছু ব্লগার বা ইউটিউবার মানে এমন সব কথা বললেন যেগুলা দিয়ে মানে অভিনাজির হলো যে বুলডোজার দিয়ে মানে টঙ্গিপাড়ার সমাধিস্থলে গুড়িয়ে দেওয়া হবে, ড্রোনের মাধ্যমে জ্বালিয়ে দেওয়া হবে, এরকম কথাবার্তা। এগুলো তো কারো কারো বক্তৃতা এসেছে, ইভেন দায়িত্বশীল নেতাদের উস্কানিও ছিল এখানে। তো এটার একটা প্রতিক্রিয়া তো সেটা ছিলই, তার জন্য যে একটা মানে একটা উস্কানি, আমি বলবো যে এই উস্কানির প্রেক্ষিতে এই ধরনের ঘটনার পরিবেশ তৈরি হয়েছে। এখন সেখানে যে পরিস্থিতিতে গিয়ে তারা বক্তৃতা করেছে সেখানে, সেটা এক ধরনের অবশ্যই বিজয়। তারা তাদের কথা রেখেছে, তারা গিয়েছে, সেখানে দাঁড়িয়েছে, আবার তারা সেখান থেকে চলে গেছে। আজকে দেখলাম তারা আবার বলেছে আমরা সেখানে যাব। এই পাল্টাপাল্টির যে রাজনীতি, সেটা কোথায় যে আমি জানি না। তো আপনি যে বলছেন যে বিজয় কার হয়েছে, আক্ষরিক অর্থে বিজয় কারো নয়, মানুষের মৃত্যু দিয়ে তো বিজয় কিছু আসে যায় না। শেখ হাসিনা যদি রাজনৈতিক বিজয় নিতে চান, হত্যার সংখ্যা নিতে চান, তাহলে আওয়ামী লীগ বলতে চান যে আমাদের বিজয় হয়েছে, আমরা একেবারে বিজয় শূন্য নয়, এটা তারা দাবি করতে পারে। এইভাবে দাবি করতে পারে যে আপনি 5ই আগস্টের পরে দেখেন তারা দিক বিদিক শূন্য হয়েছিল, তারা কে কোথায় আছে তার কোনো খবর ছিল না, তাদের একজনের সাথে আরেকজনের যোগাযোগ ছিল না। সেই প্রেক্ষিতে এবং তারা কি করবে, তাদের নেত্রী যখন দেশ থেকে পালিয়ে গেছে কিছু বলতে পারে নাই। কিন্তু সেই প্রেক্ষিতে এখন যদি হয়ে থাকে যে তারা সংগঠিত হয়েছে, তারা এটার প্রতিবাদ করছে, তারা দেশে এবং বিদেশ থেকে এটা নিয়ে কথা বলতে পারছে, এটা তারা বিবেচনা করতে পারে তাদের দলীয় ভাবে। এটা আমাদের একটা পজিটিভ দিক আমরা পেয়েছি। এখন যে যার মতো করে হিসাব করবে। আর এনসিপি কেও তারা বলতে পারে যে তোমরা সেখানে যে গিয়েছিলে সেটা তো সশস্ত্র পাহাড়ে গিয়েছো, এর থেকে তোমরা একটা অনিবন্ধিত রাজনৈতিক দল, তোমাদেরকে সরকার প্রোটেকশন দিয়ে, পুরো রাষ্ট্রযন্ত্র প্রোটেকশন দিয়ে, একজন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজন মিলে মনিটরিং করে কি করবে না করবে সেটার তদারকি করছে, রাষ্ট্র তোমাদের পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছে। তো সব দিক দিয়ে দেখলে আবার এনসিপি এবং সেখান থেকে যে প্রাণ হুমকি যেটা ছিল তাদের উপরে, যেটা আমি শুরুতে বলছিলাম যে তাদেরকে তো আক্রমণ করা হয়েছে প্রাণাঘাত করার জন্যই, একই স্টাইলে তারা আবার সাজোয়াজানে করে চলে গেছে। সাজোয়াজানের ভিতরে তাদের ঢোকা নিয়ে অনেকে ট্রল হচ্ছে, যে ট্রল শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গিয়েছিল হেলিকপ্টার করে, যেটা হয়েছে তো পালানো, এখন দুইটা পালানোকে আবার একভাবে দেখছে, কিন্তু প্রাণ বাঁচানো তো সবার জন্য ফরজ। এটা আমি মনে করি না যে এটাতে কোনো অন্যায় হয়েছে, সবারই দরকার জীবন সেফটি। আপনি নিজে না বাঁচলে রাজনীতি কি? তো শেখ হাসিনাও যেমন চলে গেছে, এরও তেমনি নিজেদের সেফটির জন্য সরে গেছে। তো এটাকে আবার ওই আওয়ামী লীগ বলতে পারে তোমরা তো এককভাবে একক সত্যিতে সেখানে যেতে পারছো না, তোমরা তো প্রটোকল ছাড়া যেতে পারছো না, এই আর কি। আপনি যে কথাগুলো বললেন তার থেকে দুটো কোশ্চেন আমি রাইজ করতে চাই। একটা হচ্ছে আসিফ মাহমুদ প্রসঙ্গ এনেছেন এবং এটাও যথেষ্ট সমালোচিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে পুলিশ কন্ট্রোল রুমে এ পর্যন্ত
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়া, তাও সম্ভবত এক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি বাদে আর কোন মন্ত্রী যাননি। সেটা তারা যেতেই পারেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, এর বাইরে অন্য কোন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কোন মন্ত্রী বা উপদেষ্টা আজ অবধি এরকম সেন্সিটিভ এবং ভেরি কনফিডেন্সিয়াল একটা জায়গায় কখনো প্রবেশ করেননি, প্রবেশ করার প্রয়োজনীয়তা অনুভব করেননি। সম্ভবত রেকর্ড সৃষ্টি করেছেন আসিফ মাহমুদ। তিনি কেন গেলেন, তার এই যাওয়ার মাঝেটা কি, আপনার কাছে কি মনে হয়? এবং তিনি বলেছেন পর্যবেক্ষণ, আমরা তো সিনেমা বসে দেখিনি যে আমরা পর্যবেক্ষণ করি, নিশ্চয়ই ওইখান থেকে বসে নানান ধরনের নানান জনের মন্তব্য করছেন। আপনি কি মনে করেন? আমি মনে করি যে আসিফ মাহমুদের অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। উনি শুধু এখানে যান নাই, এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং এক ধরনের হুমকি। এবং নাহিদের ক্ষেত্রে আমি বলবো যে এখানে কোনো, আমি তো অন্যায় দেখি না। তারা রাজনীতি করছে, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে তাদের মোকাবেলা করবে, তাদের রাজনৈতিক এজেন্ডা আছে। কিন্তু আসিফ মাহমুদ এখানে বসে সরকারের উপদেষ্টা হয়ে যে ভূমিকা নিয়েছেন সেটা খুব নিন্দনীয়। আসিফ মাহমুদের উচিত এই যে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের পদ ছেড়ে এসে এদের সাথে দাঁড়ানো। তার যদি রাজনীতি করার এই উচিত প্রসঙ্গটা তো আপনারা অনেক আগে থেকেই তুলছেন, আমরা তুলছি, রাজনৈতিক দলগুলো তুলছে, কিন্তু এই অনুচিত উচিতের কোন প্রশ্নে তারা তো কোনো ধরনের মিনিমাম কোনো সায় দিচ্ছে না, কোনো কাজ করছে না। ডক্টর ইউনূসের জন্য ডক্টর ইউনূসের তরফ থেকে এই ধরনের আশকারা পাচ্ছে। এই যে পর্যবেক্ষণ করছে আসিফ, এতে ট্রাম্প স্টাইলে আফগানে হামলা চলছে কিংবা ইরানে হামলা চলছে, প্রতিরক্ষা মন্ত্রী এবং ট্রাম্প দেখে বসে দেখছে। সেটা যদি হতো যে আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে, এটা কোয়াইট ন্যাচারাল ছিল এবং উনি নিজে দিতেই পারেন। আসিফ মাহমুদের এখানে যাওয়াটা মনে হচ্ছে যে একটা পার্ট হয়ে যাওয়া, এবং সরকার যে নির্লজ্জভাবে একটা দলকে সহযোগিতা করছে এবং এই ধরনের অ্যাট্রোসিটিতে সরকারের যে কোনো একটা নিরপেক্ষ ভূমিকা নাই, সেটা আবার প্রমাণিত হয় এই আসিফ মাহমুদের কার্যক্রম দিয়ে। আরেকটি প্রশ্ন যদি আপনার কথার মধ্যে থেকেই আমি রাইজ করতে চাই, সেটা হচ্ছে যে যদি এখন সবাই জানছে মোটামুটি অনেকটা চ্যালেঞ্জ ছুঁয়ে দিচ্ছে এনসিপি যে প্রয়োজন আবার গোপালগঞ্জ যাব, গোপালগঞ্জের প্রতিটি গ্রামে উপজেলায় কর্মসূচি করব, গণ অভ্যুত্থানের পতাকা উড়াবো, মুজিববাদীদের হবে না, বাংলাদেশ পন্থীতে হবে, ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিচ্ছে। তারা যেতেই পারে, যাওয়ার রাইট আছে বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যেকটি কর্নারে, এটা অবশ্যই আছে। কিন্তু সিচুয়েশন, স্থান, কাল, পাত্র বলে একটা কথা আছে, তাই না? এখন এটি কি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এক ধরনের ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টির কোনো ইঙ্গিত? আমরা অবশ্যই আওয়ামী লীগ যা করেছে, ছাত্রলীগ যা করেছে, যে সন্ত্রাসী হামলা করেছে, সেটি অবশ্যই নিন্দা জানায়, কিন্তু তার সেটাও বক্তব্য আছে যে উস্কানির পরিপ্রেক্ষিতে বা কোনো সন্দেহ সংশয়ের জায়গা থেকে তারা সেগুলো করেছে কিনা। ঠিক সেম অ্যাজ নাহিদ ইসলাম এখন যে কথাগুলো বলছে বা এনসিপি যে কথাগুলো বলছে, এটিতে প্রসঙ্গ এসেছে, তারা ওইখানে না গেলেও পারতো বা পোলাইটলি বক্তব্য দিয়ে চলে আসতে পারতো, সেখানে অনুষ্ঠান করে বক্তব্য দিয়েছে। আবার এই যে একটি বক্তব্য, এটা তো রীতিমতো উস্কানিমূলক। এখন রাজনৈতিক দলগুলো বিবেচনা করবে যে এই ধরনের হাঙ্গামা তারা এগিয়ে রেখে নির্বাচনকে বানচাল করার জন্য সুযোগ দেবে কিনা। সরকার নির্বাচনে যদি সদিচ্ছা থাকে, এই ধরনের ঘটনাগুলোকে একটার পর একটা এগিয়ে এনে পরিবেশ ঘোলা করবে কিনা, এটা সরকারের দায়িত্ব। রাজনৈতিক দলগুলো আমি দেখলাম যে নির্বিচারে গতকাল এনসিপির পক্ষ নিয়ে, সরকারের পক্ষ নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করেছে, কিন্তু একটা রাজনৈতিক দলও দেখলাম না যে জনহত্যা, যেভাবে মানুষ মারা গেছে, সেটা নিয়ে একটা কথা বলতে। আমাদের রাজনৈতিক দলগুলোর একটু সহনশীল এবং কি বলবো, একটা ওয়াইডলি জনগণের কথা ভাবা উচিত। দলীয় দৃষ্টিতে সবকিছু দেখা তো ঠিক না। এই লোকগুলো প্রাণ দিচ্ছে, তারা তো বলি হয়েছে না, তারা হয় শেখ হাসিনার দল করতে গিয়ে বলি হয়েছে, কিংবা সরকারের রোশন হলে বলি হয়েছে, কোনো না কোনো তো হয়েছে, কিন্তু প্রাণ তো আছে, প্রাণের মায়া, প্রাণ এবং প্রত্যেকটা প্রাণেরই তো মূল্য আছে। এবং এমন একটা দিনে তাদেরকে হত্যা করা হলো, সেদিন এই যে আপনার আবু সাইদ হত্যার যে দিবস, সেই আবু সাইদ দিবসের একটি ঘটনা ঘটলো। আবু সাইদকে বুকে গুলি করেছিল পুলিশ, এবং এই আবু সাইদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাকে যে নির্মম ভাবে হত্যা করা হলো। এখানে তো ইমনের ক্ষেত্রে একই ঘটনা, তার হাতে তো কোনো অস্ত্র নাই, তার হাতে অস্ত্র কি থাকলে যেটা আগে ছিল আমরা তো দেখি নাই, এবং আমরা তো দেখলাম সে নিরস্ত্র এবং পুলিশের হাতে একজন নিরস্ত্র লোকের মেরে ফেলা মানে কি? এটা তো ওর থেকে, আবু সাইদ কথার থেকেও ভয়াবহ। আবু সাইদকে আমি দূর থেকে গুলি করছি, এটা তো আমার হাতে নিয়ে আমি গুলি করছি। এই যে জিনিসগুলো আমি বারবার বলছি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
চরিত্র কখনো চেঞ্জ হয় নাই। ওরা যে মানবতা লঙ্ঘন করছে একের পর এক, সেটা সব আমলে একই রকম হয়ে যাচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত। সেটা যে আজকে আওয়ামী লীগের সমর্থক কারোর সাথে করেছে, আপনি এই জন্য চুপ থাকতেন, আপনি একটা ঘটনা নিন্দা করলেন আর এটা করলেন না, আপনার ক্ষেত্রে তো সেটা আগামী দিনে হবে। এটা তো কেউ তো এই কালচার যদি আমাদের টিকে থাকে তাহলে তো এটা চলতেই থাকবে। এটা হাসিনার আমলে হয়েছে, ডক্টর ইউনূসের আমলে হচ্ছে, পরের আমলেও হবে, তাই না? আমরা তো শেখ হাসিনার আমল থেকে নতুন একটা দেশ চেয়েছিলাম, নতুন একটা অধ্যায় চেয়েছিলাম। কিসের আর সংস্কার? সংস্কার তো একই। এইগুলোই যদি সংস্কার না হয় আমাদের আচরণগত, তাহলে আর সংস্কার কোথায় হলো? রাজনৈতিক দলগুলো এই আচরণ করার কারণ কি? শুধুমাত্র আওয়ামী বিরোধিতার জায়গা থেকে, অথবা নির্বাচনের হিসেব নিকেশ থেকে? আপনার কি মনে হয়? দুটাই। প্রথমত আওয়ামী বিরোধিতা, যে আওয়ামী লীগ বোধহয় আবার জেগে উঠলো, এটা তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হতে পারে। এবং একদিক থেকে তাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে সহায়তা করেছে। গত কিছুদিন আপনি দেখেছেন যে তারা একজন আরেকজনের বিরুদ্ধে মেতে উঠেছিল, বিএনপি এবং তার মিত্ররা, আর অন্যদিকে জামাত এবং এনসিপি। তো এটা তাদেরকে হয়তো আবার নিকটে আসার সুযোগ দিল, কিন্তু এটা সাময়িক। আমি মনে করি না যে তাদের এই নৈকট্য থাকবে, কারণ সবার টার্গেট হচ্ছে ইলেকশন। আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে নির্বাচনে জিতে আসা যায়, সেই অঙ্ক হিসাব করছে তারা। সেই হিসাবে এখন আওয়ামী লীগ একটা সুযোগ পেল, তাই আওয়ামী লীগকে সবাই মিলে নিন্দা করলো। এবং নিন্দা করার মতো কাজ ছিল একটা, কারণ আওয়ামী লীগের লোকজন তো তাদের সমাবেশে আগে থেকে হামলা করেছে। আওয়ামী লীগের লোকজন তো পুলিশকে গাড়িতে আগুন দিয়েছে। বলতে পারেন যে না, তারা উস্কানি ছিল সেই জন্য করেছে, হ্যাঁ, সেটাও অস্বীকার করছে না, কিন্তু অ্যাকশনটা তো মানুষ দেখে সবচেয়ে বেশি। আমার শেষ প্রশ্ন, এই ঘটনা বাংলাদেশের, যেখানে ভূমিকা শুরুতে বলছিলাম আপনি, যে বাংলাদেশের বর্তমান যে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি নতুন কোন সমীকরণের দিকে নিয়ে যাচ্ছে কিনা, অথবা আপনি নতুন একটা ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ আর উজ্জীবিত হওয়ার একটা সুযোগ হয়তো পেল, ইউনাইটেড হওয়ার একটা সুযোগ পেল, তারা নিজেরা জেগে উঠতে পারে। আর কি মেসেজ থাকতে পারে গোপালগঞ্জের এই ঘটনায়? মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে, রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে, এর পাশাপাশি সার্বিকভাবে পুরো দেশের জন্য পরবর্তী মেসেজটা কি? দেশের জন্য এটা একটা অশুভ ছায়া। সরকারের যদি সদিচ্ছা না থাকে, ইলেকশন দেবে ফেব্রুয়ারিতে, তাহলে এটাকে লেংদি করে সরকার নির্বাচনকে বানচাল করতে পারে। জামায়াত এবং এনসিপির ইলেকশন নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তারা সরকার একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটিয়ে যায় এবং নির্বাচনের পরিবেশ নেই বলে ধোয়া তোলার একটা বড় সুযোগ তারাই তৈরি করছে। তারাই আবার বলবে, তারাই এখানে আগুন লাগাবে এবং তারাই এখানে ফায়ার ফাইটার। আর সরকার সেখানে তাদের সাথে আছে একযোগে। সরকার যদি মনে করে যে না, আমার টার্গেট হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দিয়ে দেওয়া, তাহলে কিন্তু সরকার এগুলোকে অ্যাভয়েড করতে হবে। সরকারের দায়িত্ব পড়ে নাই কোনো একটা রাজনৈতিক দল কোথায় মিছিল করবে, চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দেবে, সেখানে তাদেরকে সহায়তা করা। এবং সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় অন্যান্য বাহিনীরও সেই কোনো গরজ পড়ে নেই যে তাদেরকে এমন প্রোটেকশন দিতে হবে। তাহলে তাদের নিরপেক্ষতা কোথায়, সেটাও প্রশ্ন আসে। তাহলে শেখ হাসিনার দুর্বৃত্তি করেছিল, শেখ হাসিনার পক্ষ নিয়ে যে সমস্ত পুলিশ কর্মকর্তা, যে সমস্ত বড় বড় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কর্মকর্তারা জড়িত ছিল, তাহলে পার্থক্য কোথায়? এগুলোর আর ওইগুলোর মধ্যে তো পার্থক্য নাই। রিজিম চেঞ্জ হলেতে এরাও আবার জেলে যেতে হবে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য। এটাই আর কি।